লঙ্কা বাংলা বলে একটা প্রতিষ্ঠান আছে, শেয়ার ডাকাত, শেয়ার বাজারের বড় ডাকাত। তাদের একটা পত্রিকা আছে বণিক বার্তা, রাষ্ট্রের সুযোগ সুবিধা নিছে। ওদের সম্পাদক চরম অনৈতিক। রাজনীতিবিদরা তো ডিজিটাল সিকিউরিটিতে জেলখানায় আসে না, ঘটনা কি রে ভাই? ওই যে টক শোতে যারা যান তারা ব্যালেন্স করতেন সরকারের সাথে, আপনাকে প্রকাশ্যে সরকারের বিরোধিতা করতেন আর বাইরে করতেন, আর রাতে ওই টেবিলেই তো আওয়ামী লীগ আছে তার সাথে কথা। চুক্তিভিত্তিক টক শো, যে কারণে মুখ থুবড়িয়ে পড়েছে বাংলাদেশের টেলিভিশন গুলা। হ্যাঁ, জেলখানার সংস্কার দরকার। জেলখানায় ফোন ব্যবহার করা হয়, হ্যাঁ, সবার জন্য যে ফোন আছে সেই ফোন দিবেন। ভিআইপি ব্যবস্থা আছে। আয়নাঘর কি এখনো আছে? আয়নাঘরে কি এখনো অবশ্যই আছে, আছে। আমি বিশ্বাস করি আছে, এটা আছে। আয়নাঘর ভাঙা হয়েছে বলে আমি মনেই করি না। এটা আমার হিসাবটা হলো একেবারে পরিষ্কার। সরকারে আয়নাঘর থাকবে। আয়নাঘর অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে কিনা সরকার সিদ্ধান্ত নেবে। সরকার প্রকাশ্যে আনতে হবে। সেনাবাহিনীর এর আগে গুয়ান্তানামো আমরা এরকম ছিল, গুয়ান্তানামো আমেরিকার, সেটাও একসময় বন্ধ করতে হয়েছে, বা আছে কিনা সেটাও আমি জানি না, এত ইনফরমেশন আমার কাছে নাই। তবে এগুলো না থাকা উচিত। একটা সভ্য রাষ্ট্রে, মানবিক রাষ্ট্রে মানবতা রক্ষা করার জন্য মানুষের জন্য জেল থাকবে, শাস্তি থাকবে, শাস্তির জন্য ব্যবস্থা থাকবে। আর একটা বিষয় আপনাদেরকে এই প্রসঙ্গ থেকে আর একটা প্রসঙ্গে নিয়ে যাব আমি, সেটা হলো জেলখানা। খুব জরুরি বিষয়। জেলখানায় আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা সবাই এখন বাইরে, এটা একটা ভালো দিক। জেলখানায় ওরা অনেক ধরনের অবৈধ কাজের নিয়ন্ত্রণ করত, ওরা নানান ধরনের সহযোগিতা করতো অপরাধীদেরকে। আর এই জেলখানা নিয়ন্ত্রণ করা হতো জেলার সুপার, একেবারে আইজি পর্যন্ত, জেলার আইজি পর্যন্ত। রাতের অন্ধকারে অনেক আসামি বাইর হয়ে যায়, আবার ফেরত আসে। যেমন এই আমার পরিষ্কার কণ্ঠে বলতে চাই যে মধ্যরাতে জেলখানা থেকে বের হয়ে অনেক নেতায় টাকা পয়সা নিয়েছেন, গণভবনের টাকা, সেই টাকা নিয়ে গিয়ে নিজেরা রেখেছেন। আপনাদের নেতা কর্মীদেরকে দিয়েছেন কিনা আমি জানি না। প্রতিবাদ করার কোনো সুযোগ আপনারা নেই, কেননা জেলখানায় আমি দুইটা জেলখানায় থেকে এসেছি। আমাকে দুইটা জেলখানায়, প্রথম পর্যায়ে যশোর জেলখানায় যিনি দায়িত্ব ছিলেন তারা আমাকে অনেক সাহায্য করেছিলেন। আমার মানসিক বিপর্যস্তা তখন পুরাটাই পাগল আমি, আমার কোনো স্বাভাবিক কোনো জ্ঞান ছিল না। সেই জেলে উনি আমাকে সাহায্য করেছিলেন। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীও একটা দায়িত্ব পালন করেছিলেন আন্তর্জাতিক চাপের কারণে, সেটা আমি জানতাম না, পরে আমার ছেলের কাছ থেকে শুনেছিলাম। উনি আমাকে এই সহযোগিতা করেছিলেন। যেটা করেছেন সে দায়িত্ব আমি স্বীকার করিনি, বলছি আমি মিথ্যা কথা তো বললে আমার তো আল্লাহ তো আমার জবান কেড়ে নেবে। তারা আমাকে টেলিফোন করতে দিয়েছেন, যখন চেয়েছি তখন দিয়েছেন। যশোর জেল থেকে, যশোর জেলার সুপার দুজনাই আমাকে সহযোগিতা করেছিলেন। তাদেরকে আমি বলেছিলাম এই পরিবর্তন করা দরকার, তারা 2 মাসের মধ্যে সেই পরিবর্তনগুলা করেছিলেন। অনেক ধরনের পরিবর্তন যশোর জেলে তারা এনেছিলেন, সেটা আমার পরামর্শতেই করেছিলেন। এটা আমার তাদের জন্য এক ধরনের আমার সমর্থন থাকলো। তাদের অপরাধ থাকতে পারে, দুর্নীতির জন্য দুর্নীতির মামলা করেন, মার্ডারের জন্য মার্ডার মামলা করেন, বাকস্বাধীনতা হরণের জন্য বাকস্বাধীনতার মামলা হরণের করেন। অসংখ্য সাধারণ মানুষ ডিজিটাল সিকিউরিটিতে জেল খেটেছে আমার সাথে। সাধারণ মানুষ, আমি রাজনীতিবিদ পেতাম না, তাই নিজে জিজ্ঞাসা করতাম, কি রে ভাই, বাংলাদেশের রাজনীতিবিদরা তো ডিজিটাল সিকিউরিটিতে জেলখানায় আসে না, ঘটনা কি রে ভাই? ওই যে টক শোতে যারা যান তারা ব্যালেন্স করতেন সরকারের সাথে, আপনাকে প্রকাশ্যে সরকারের বিরোধিতা করতেন আর বাইরে করতেন, আর রাতে ওই টেবিলেই তো আওয়ামী লীগ আছে তার সাথে কথা। চুক্তিভিত্তিক টক শো, যে কারণে মুখ থুবড়িয়ে পড়েছে বাংলাদেশের টেলিভিশন গুলাতে যে অনাচার হয়, ওখানে ছোট ঘর আছে। যে কোনো মেয়ে সংবাদ পাঠক করতে গেলে, সংবাদ পাঠ করতে গেলে তার যৌবন হারাতে হয় প্রথমে। এটা নিশ্চয়ই সব জায়গায় হয় না। একেবারে সব জায়গায়, এক জায়গা বাদ নাই বাংলাদেশে। কোন জায়গায় বাদ আছে? সব প্রেজেন্টারদেরকে এক পাল্লায়। এই আমি বলতে চাই না, কথা আমি বলতে চাই না, তারাই বলুক না, এখন তো সময় এসছে, তারা বলুক। বলে না কেন? সবাই সুযোগ নিলে তো আপনি বলতে পারবেন। অনৈতিক সুযোগ কখন আপনি নেবেন? আপনি আর কিছু বলতে পারবেন না। আমি কেন বলতে পারছি? আমার সাথে সব দলের সম্পর্ক ছিল, কেউ আমাকে অন করতো না, কারণ জানে আমি বলে দেব। আল্লাহ আমাকে জন্ম দিতে বলে দেওয়ার জন্য, সত্য বলার জন্য।
সত্য বলার জন্য আমার জন্ম। আমার মৃত্যু হবে কি হবে না এটা নিয়ে আমার ভাবার সময় নাই। আমি মৃত্যুর ঘর থেকে এসেছি। আমাকে মৃত্যুর ভয় দেখিয়েও লাভ হবে না, আমার জবান আর কাড়া যাবে না। আমরা বলেন আর হ্যাঁ, জেলখানার সংস্কার দরকার। জেলখানায় ফোন ব্যবহার করা হয়, হ্যাঁ, সবার জন্য যে ফোন আছে সেই ফোন দেবেন। ভিআইপি ব্যবস্থা আছে জেলখানায়। আমি আবারও বলি, জেলখানায় আমাকে সহযোগিতা করেছে লুৎফুজ্জামান বাবর, ব্যাপক হারে সাহায্য করেছে, নাহলে আমাকে খুন হয়ে যেতাম জেলখানায়। আমাকে অনেকবার খুনের জন্য অ্যাটেম্প নেওয়া হয়েছে। সেখানে কারা কারা জড়িত, ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা ছিলেন তৎকালীন সময়ে, জেলার জানে, সুপার জানে, তাদেরকে নিতে হবে। সেই সময়কালে জেলার সুপার আর ওই ঢাকা জেলার যে মাহবুব নাম, উনি শেখ হাসিনাকেও মা ডাকেন, খালেদা জিয়াকেও মা ডাকেন। উনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। জেল থেকে প্রতিদিন মিনিমাম 30 লক্ষ টাকা উনি উঠাতেন। শুধু ঢাকা জেলের কথা বলছি, ঢাকা জেল 30 লাখ। এটা কে উঠিয়ে দিতেন? এটা দায়িত্ব থাকতো ওই যে যিনি কেস টেবিল দেখেন, কেস টেবিলের আসামির পক্ষ থেকে যিনি, যাকে বলা হয় কি যেন বলা হয়, আমি ভুলে গেলাম নামটা, দাঁড়ান। চিফ রাইটার। চিফ রাইটার হতে গেলে লাখ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে পদ কেনার জন্য। আমার সময় 2 জন চিফ রাইটার ছিলেন। একজন বলাৎকার করতেন, তার বাড়ি গোপালগঞ্জ। তাকে বলাৎকারের অপরাধে আমি তাকে উচ্ছেদ করে দিয়েছিলাম, দিয়েছিলাম আমি তাকে তার ওই জায়গা থেকে সরাই দিয়েছিলাম। মুক্তির 7 দিন আগে তাকে আমি সরাইছি ওখানে। এটা জেলার মাহবুব জানে, জেলার সুপার সুভাষ জানে। ওই জেলে আমি কি কি সংস্কার করেছি, আমার সাথে যারা জেল খেটেছে তারা জানে আমি জেলখানায় কি ঘটিয়েছি। আমি তখন বলতাম, জেলখানায় যদি পারি আমি বাইরে পারবো না কেন? আমি বাইরেও পারবো। রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমি ভূমিকা রাখতে চাই। আমি আপনাদেরকে একটা পথ দেখালাম, এই পথ আপনি প্র্যাকটিস করেন। আপনার এই যে রাষ্ট্রের যে চেয়ার দখলে বসতে চাই, দেখেন আর কেউ বসতে চাইবে না, বসতে চাইবে না। এত কি ভাবার আছে ভাই? নিজেদেরকে সৎ রাখেন। দেশে যান, কুরবান মানুষ জীবন দিছে, জীবন। ওই জীবনের মূল্য আপনারা দিতে পারবেন না। খোঁজ নেন তাদেরকে, বাড়িতে বাড়িতে যান। আর এই সামান্য 4-5টা ছাত্র নেতাকে সামনে আনেন না, এগুলো খুব বিরক্তকর লাগতেছে বাংলাদেশের মানুষের। ফ্রন্ট ফাইট হয়েছে সারা ঢাকার শহর না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। 5 তারিখের পরে যারা এসছে তারা তো আলাদা সুযোগ সন্ধানী। ওই যে ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করে ফেলেছে, আবার পোস্ট দিচ্ছে, আমার বিরুদ্ধে লিখতেছে, অমুকের বিরুদ্ধে লিখতেছে। লেখো বাবা লেখো, তোমাকে ট্রেস আউট করা হবে ফেসবুক তোমার। আমার আসামি যারা সরকার প্রথম চিহ্নিত করেন, আমার নাম দিয়েছি, আমার সাথে আপনারা যোগাযোগ করেননি, এটা একটা অন্যায় কাজ করেছেন, মহা অন্যায় কাজ করেছেন। আর ঢাকা সাংবাদিক সবচেয়ে বড় জরুরি আরেকটা বিষয় পাশ কাটিয়ে গেছিলাম আমি তো বলার জন্য। আমি জানতে চাই ঢাকা প্রেস ক্লাবে এখন গ্রুপ ভাইয়া? 4টা, আসলে 4টা না 8টা। আর যারা ক্ষমতা দখল করেছেন প্রেস ক্লাবে, এটাও অবৈধ দিতে বৈধ করা যাবে না। আপনি কাদেরকে প্রেস ক্লাবে মেম্বার করেছেন? আমার মতো সাংবাদিক আপনি খুঁজে পান না মেম্বারশিপ দেওয়া। থাপড়ায় তোর কানের পর্দা ফাটাবো বিয়াদব, চোর বাটপার। চেয়ার দখল করেছিস, বসুন্ধরার চাকরি দখল করেছিস, অন্যায়কারী। তোরা কি সংস্কার করবে এদেশের? তোদের সম্পদকে জানা দরকার। লুটপাটকারী, সাংবাদিকের কলঙ্ক। তোরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস, দালাল। আর নতুন সংস্কার হচ্ছেন ভাইয়া, আপনারা কি আসলে সাংবাদিক না হলে দূরে থাকেন। সাংবাদিক অনেক ন্যায়ের পোষা,
চতুর্থ স্তম্ভ প্রকাশ্যে বলছি, আপনি জানেন না সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রকে সার্চ লাইট দেয়। আমি কেন তদন্ত করব? আমি কেন পুলিশ গ্রেপ্তার করব? আমি আপনাকে রাস্তা দেখালাম। শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক 1000 কোটি টাকার মালিক। কি দিয়ে, কি কারণে দেয় 1000 কোটি টাকা? কে না হয়েছে তার আশেপাশে যাওয়ার পর 1000 কোটি টাকার মালিক? সাংবাদিক, ডিপিএস, এপিএস, পিএস, প্রতিমন্ত্রী, মন্ত্রী, ও তো 1000 কোটি, ও তো হিসাব ছাড়াই 10,000 20,000 না, 1000 কোটি টাকার মালিক এক একটা মন্ত্রী, এমপি। এই টাকাগুলা কই? এই টাকাগুলা উদ্ধার করে দেখান, দেশ কেমনে করে শান্ত হবে। ওই জন্য মানুষের লুটপাট করে বেড়াচ্ছে। এগুলা করলে, এগুলো উদ্ধার করে 2-4টা ধরে যদি আমি উদ্ধার করে দেখাতে পারতেন, তাহলে মানুষ শান্ত হতো। মানুষকে তো আপনারাই অশান্ত বানিয়ে ফেলেছেন। দয়া করে আপনারা আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমি মেন্টালি কিন্তু খুবই অসুস্থ, তা ভাবার কোনো কারণ নেই। আমি 24ই অসুস্থ, কিন্তু আমি সত্যি কথা বলছি। আমি সত্যি কথা বলছি। অনেক সাংবাদিক, সংবাদপত্র, ব্যাঙের ছাতার মতো। আমার একটা ছোট পত্রিকা ছিল, আমাকে কেউ বিজ্ঞাপন থেকে সরকার দেয়নি কেন? আমি নিষেধাজ্ঞা প্রাপ্ত রাষ্ট্রের, আমাকে কেউ গোনায়ও ধরেনি। কিন্তু আমি সত্য কথা বলি যে সত্য কথায় তোকে ইনভেস্ট করবেন না, সোজা গিয়ে ইনভেস্ট করবেন বসুন্ধরার পত্রিকায়, সোজা গিয়ে ইনভেস্ট করবেন বড় বড় ডাকাতদের পত্রিকায়। আপনি জনগণ ঠিক হন। আপনি জনগণও তো অন্যায়কারী। আপনি তো পেট্রোনাইজ করেছেন ব্ল্যাক মানিকে। আর একটা কথা বলি, লঙ্কা বাংলা বলে একটা প্রতিষ্ঠান আছে, শেয়ার ডাকাত, শেয়ার বাজারের বড় ডাকাত। তাদের একটা পত্রিকা আছে বণিক বার্তা, রাষ্ট্রের সুযোগ সুবিধা নিছে। ওদের সম্পাদক চরম অনৈতিক। ওই লঙ্কা বাংলার উপর অভিযান চালান। অনেক অনেক ব্ল্যাক মানি হোল্ডার, আর্মি টার্মি অনেকে মিলে ইনভেস্ট করে ওখানে। সব নষ্ট করে দিছে। শেখ হাসিনা পুরা দেশটাই নষ্ট করে ছুঁয়ে গেছে। শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফেরত আসবে না। কেন আসবে না? শেখ হাসিনা জানে, জনগণ জানে, তার দলও জানে, তার আসার আর কোনো পথ নেই। বিনাশ হয়ে গেছে এটা। আপনারা আমাদের মতো মানুষের মুখ দিয়ে উচ্চারণ করেন না, আপনারা বিনাশ হয়ে যাবেন। আপনারা ভালো থাকেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা যে যেখানে আছেন যোগ্য হলে থাকেন, না হলে অযোগ্য হলে ভাই ছেড়ে চলে যান, চেয়ার মেয়ার ছেড়ে চলে যান। দরকার নেই অযথা চেয়ার দখল করে রাষ্ট্রকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেন না। যে জানা সেটা আপনি সাজেন না। শেখ হাসিনা যে জানা তাই করেছে। যে লোকটা জানে না সচিবের অভিজ্ঞতা, তাকে আপনি সচিব বানিয়ে দিচ্ছেন। খারাপ কথা লাগে আমার শুনতে। খুব সহজ রাষ্ট্র পরিচালনা করা, কি খুব সহজ? যাওয়ার সময় কিন্তু পিঠে বস্তা বেঁধে যাইতে হবে। কিন্তু ওই যুগ বাংলাদেশ পাল্টি ফেলেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন খুব সোচ্চার না ভাবছেন। দেখছেন তো সোচ্চার কিনা? জগদ্দল পাথর, 17 বছরের জগদ্দল পাথরকে মানুষ জীবন দিয়ে উচ্ছেদ করে দিছে। জনগণের দিকে তাকান। ওই মিসকিন ভাবেন না জনগণকে। রাস্তায় যে ছেলেটা চিৎকার করছে, যে আন্দোলন করছে, তাকে মিসকিন ফকির ভাবার কোনো কায়দা নাই। তার হক বুঝাই দেন। নিজের আত্মীয়কে প্রতিষ্ঠিত না করে, নিজের গোষ্ঠীকে প্রতিষ্ঠিত না করে পদ না দি, তার হক বুঝান, না হলে বিপদ আছে সামনে।